আমেরিকার সাথে কোনো ধরনের গোপন বৈঠক বা আলোচনার প্রস্তাবের খবর নাকচ করে দিয়েছে ইরান। বুধবার তেহরানের সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, আমেরিকান বিশেষ দূত স্টিভ উইটকফের সাথে তার সম্প্রতি কোনো যোগাযোগ হয়নি। সাম্প্রতিক দিনগুলোতে মিস্টার উইটকফের সাথে আমার কোনো যোগাযোগ হয়নি, এমনকি আমাদের পক্ষ থেকে আলোচনার কোনো অনুরোধও করা হয়নি। তবে বিভিন্ন মধ্যস্থতাকারী দেশগুলো আন্তরিকভাবে ভূমিকা রাখার চেষ্টা করছে এবং আমরা তাদের সাথে যোগাযোগ রাখছি। এর আগে গত সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান অভিমুখে আর্মাডা নামে নতুন একটি নৌবহর পাঠানোর ঘোষণা দেন। ওয়াশিংটন আশা করছে চাপের মুখে তেহরান হয়তো নতুন চুক্তিতে আসবে। এর মধ্যে মঙ্গলবার আরও একটি নৌবহর পাঠানোর কথা জানিয়ে নতুন একটি চুক্তির প্রত্যাশা করেন। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এই সম্ভাবনা পুরোপুরি নাকচ করে দিয়েছেন। তার মতে সামরিক কার্যকলাপ বা কোনো ধরনের হুমকির মুখে আলোচনা হতে পারে না। আমাদের অবস্থান পরিষ্কার, হুমকির মুখে কোনো আলোচনা হতে পারে না। যে কোনো আলোচনার পূর্ব শর্ত হলো হুমকি এবং অযৌক্তিক দাবিগুলো আগে সরিয়ে নিতে হবে। ইরানের সাম্প্রতিক সরকার বিরোধী বিক্ষোভ দমনে রক্তক্ষয়ী পদক্ষেপের পর উপসাগরীয় অঞ্চলে সামরিক শক্তি বাড়িয়েছে ওয়াশিংটন। ফলে নতুন করে সংঘাতের এই হুমকিতে তেহরান বলছে যে কোনো সামরিক পদক্ষেপ পুরো অঞ্চলে চরম অস্থিতিশীলতা ডেকে আনবে। সামরিক হুমকি পুরো অঞ্চলে অস্থিরতা তৈরি করবে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে আমেরিকান সামরিক উপস্থিতির যে ধরন, এ বিষয়ে আঞ্চলিক দেশগুলোর মধ্যে একটি ঐকমত্য রয়েছে যে অস্থিরতা বড় চ্যালেঞ্জ তৈরি করবে। তাই কোনো দেশই সামরিক হুমকির পক্ষে নয়। এদিকে যুদ্ধের ঝুঁকি এড়াতে আন্তর্জাতিক আইনের আওতায় যে কোনো প্রক্রিয়াকে স্বাগত জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মঙ্গলবার সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে আলাপকালে তিনি এই আগ্রহ প্রকাশ করেন। এ সময় যুবরাজ সালমান জানান, রিয়াদ ইরানের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপের জন্য সৌদি আরবের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করতে দেবে না। দীর্ঘ বিরতির পর আবারও ইরাকের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ফেরার জোর প্রস্তুতি নিচ্ছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নুরি আল মালিকি। কিন্তু শিয়া রাজনৈতিক জোটের মনোনীত প্রার্থী হিসেবে তার নাম আসতেই শুরু হয়েছে তুমুল বিতর্ক। মালিকির এই প্রত্যাবর্তনের পথে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছেন খোদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের হুঁশিয়ারিকে ইরাকের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে অভিহিত করে কড়া প্রতিবাদ জানিয়েছেন ওয়াশিংটনের সাবেক এই মিত্র। বুধবার এক বিবৃতিতে পাল্টা হুঁশিয়ারি দিয়ে মালিকি বলেন, ইরাকের প্রধানমন্ত্রী নির্বাচন একটি সম্পূর্ণ রাষ্ট্রীয় ও স্বাধীন সিদ্ধান্ত, যেখানে কোনো বিদেশি শক্তির হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, রাষ্ট্রের মধ্যে সংলাপই একমাত্র পথ, হুমকি বা নির্দেশের ভাষা কোনো সমাধান নয়। পার্লামেন্টারি শিয়া সমন্বয় কাঠামো কোঅর্ডিনেশন ফ্রেমওয়ার্কের সিদ্ধান্ত অনুযায়ী তিনি নিজের চেষ্টা অব্যাহত রাখবেন বলেও ঘোষণা দেন। আল মালিকির দল ইসলামিক দাওয়া পার্টির পৃথক বিবৃতিতে বলা হয়, ইরাকের সার্বভৌমত্ব এবং স্বাধীনতাকে সম্মান করতে হলে দেশটির জনগণের রাজনৈতিক পছন্দকে সম্মান করা প্রয়োজন। ইরাকের অভ্যন্তরীণ এ ধরনের হস্তক্ষেপ ইরাকের জাতীয় রাজনৈতিক শক্তির কাছে অগ্রহণযোগ্য। দেশটির সুপ্রিম কাউন্সিলের মুখপাত্র এবং কোঅর্ডিনেশন ফ্রেমওয়ার্কের সদস্য আলী আল দিফাইও ট্রাম্পের এই হুঁশিয়ারিকে প্রত্যাখ্যান করে মালিকির মনোনয়ন প্রত্যাহারের সম্ভাবনাকে নাকচ করে দেন। প্রধানমন্ত্রী নির্বাচন হয় সাংবিধানিক প্রক্রিয়া এবং প্রতিষ্ঠিত রাজনৈতিক কাঠামোর উপর ভিত্তি করে। একটি সার্বভৌম রাষ্ট্র এভাবেই পরিচালিত হয়। আমরা ইরাকের অভ্যন্তরীণ বিষয়ে কোনো বিদেশি হস্তক্ষেপ গ্রহণ করতে পারি না, তবে আমরা পারস্পরিক স্বার্থ রক্ষায় ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আগ্রহী। এর আগে মঙ্গলবার এক হুঁশিয়ারিতে ট্রাম্প জানান, ইরান ঘনিষ্ঠ মালিকি আবারও প্রধানমন্ত্রী হলে ইরাকের সব ধরনের সহায়তা বন্ধ করে দেবে ওয়াশিংটন। ট্রাম্পের ভাষায়, মালিকির বিগত শাসনামল ছিল দারিদ্র্য ও চরম বিশৃঙ্খলার এক অধ্যায়, যার পুনরাবৃত্তি হতে দেয়া যায় না। প্রেসিডেন্ট বলেন, ইরাক যদি মালিকিকে প্রধানমন্ত্রী পদে পুনর্বহাল করে তবে সেটা হবে খুব খারাপ সিদ্ধান্ত।
ইরাকে আমেরিকান মিত্র হিসেবে 2014 সাল পর্যন্ত 2 মেয়াদে রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন মালিকি। তবে বর্তমানে দেশটির দ্বিতীয় বৃহত্তম শিয়া রাজনৈতিক জোট স্টেট অফ ল কোয়ালিশনের এই নেতার বিরুদ্ধে শিয়া সুন্নি সাম্প্রদায়িক বিভেদ উস্কে দেয়া এবং ব্যাপক দুর্নীতির অভিযোগ দীর্ঘদিনের। এমনকি 2014 সালের উগ্রবাদী গোষ্ঠী ইসলামিক স্টেটের উত্থানের পেছনেও তার বর্জনমূলক নীতিকে দায়ী করে ওয়াশিংটন। বিশ্বের খাদ্যপণ্যের অন্যতম বৃহৎ আসর গলফ ফুড 2026 আয়োজিত হয়েছে দুবাইয়ের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে। এই মেলায় বাংলাদেশ প্যাভিলিয়নে দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে রেডি টু ইট বা ঝটপট খাওয়ার উপযোগী পণ্যসমূহ। আধুনিক বিশ্বের ব্যস্ত জীবনযাত্রার সাথে তাল মিলিয়ে বাংলাদেশি স্বনামধন্য প্রতিষ্ঠানগুলো এবার বিশ্ববাজার জয়ের নতুন স্বপ্ন দেখছে। ইউনাইটেড আরব আমিরাতের দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আয়োজিত এ মেলায় বৈচিত্র্যময় আয়োজন হিসেবে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে বাংলাদেশ শিল্পী গোষ্ঠী অ্যাপেক্সের সহযোগী প্রতিষ্ঠান অ্যাপেক্স কনভিনিয়েন্ট ফুডস। সময়ের স্বল্পতা ও স্বাস্থ্যকর খাবারের চাহিদাকে গুরুত্ব দিয়ে তারা নিয়ে এসেছে খাঁটি দেশি স্বাদের মুখরোচক রেডি টু ইট খাবার। এক এক দেশে গেলে এক এক ধরনের খাবার এবং সময় থাকে না, হোটেলে যাওয়ারও সময় থাকে না, তখন ওনারা সুপার স্টোর থেকে রেডি টু কুক নিয়ে বাসায় গিয়ে খেত। তখন ওনারা চিন্তা করলো হোয়াই নট ইট কামস ফ্রম রেডি টু ইট। ওনারা তখন এটার কনসেপ্ট নিয়ে আমরা R&D গত 9 বছর যাবত R&D করে এটা বের করেছি যে মানুষের ব্যস্ততা জীবনে এটা নিয়ে শুধু বাসায় রেখে দিবে বা গাড়িতে অফিসে যে কোনো জায়গায় রেখে দিবে। যেহেতু 6 মাস শেলফ লাইফ ইন রুম টেম্পারেচার, এনি টাইম 2 মিনিট গরম করে খেতে পারবে। ইভেন কেউ ট্রাভেলে গেল, উমরাতে গেল, চায়না গেল, যেখানে বাংলাদেশি খাবার মিস করে, এবং যারা আমাদের ওয়েজ আর্নার্স দেশের বাইরে আছেন ওনারা বাংলাদেশে অনেক বছর যেতে পারে না, বাংলাদেশের খাবার খোঁজে, তাদের জন্য বাংলাদেশি টেস্ট নিতে ওনারা এটা নিতে পারবে এবং দাম ওনাদের রিজনেবল। যাদের ইভেন মাইক্রোওভেন নাই তারা গরম পানিতে এটা 5-6 মিনিট গরম করলেও খেতে পারবে। এই প্যাকেটটা সহই মাইক্রোওভেনে ঢুকাই দিতে হয়, আপনি শুধু জাস্ট হিট অ্যান্ড ইট। ইউএই মার্কেটে মানুষ যেরকম ব্যস্ত, এখানে ভালোই সাড়া পাবো, কারণ ওনারা এটা কিনে গাড়িতে বাসায় অফিসে রেখে দিবে, শুধু গরম করে খাবে, বাসায় হোক, অফিসে হোক, ট্যুরে হোক, ট্রাভেল টাইমে হোক, যে কোনো সময়। মেলায় প্রদর্শিত আইটেমের মধ্যে রয়েছে ঐতিহ্যবাহী সরষে ইলিশ, চিকেন ভুনা খিচুড়ি, শাহী স্বাদের চিকেন, মাটন বিরিয়ানি, জনপ্রিয় বাটার চিকেন কারি ও মাটন পটেটো কারি। এছাড়াও রয়েছে মুগ ডাল ও ঝরঝরে বাসমতি রাইস। নিউ টেকনোলজি, that is different part, but it's a new technology, officially granted, internationally accepted. We have all certificates. সারা ওয়ার্ল্ডের মানুষ এখন এত ব্যস্ত হয়ে পড়ছে, তাদের রান্না করার সময় থাকে না, খাবারের টাইমে প্রবলেম হয়, সেজন্য আমরা রেডি টু ইট প্রোডাক্ট নিয়ে আসছি। এবং যারা দেশের বাইরে থাকে, বাংলাদেশি টেস্ট, বাংলাদেশি ফুড মিস করে, ওনারা এখন আমাদের এই রেডি টু ইট ফুড যে কোনো সুপার স্টোরে পাবে। মান নিয়ন্ত্রণ ও বৈচিত্র্য বজায় রাখতে পারলে বাংলাদেশের এই রেডি টু ইট খাতটি তৈরি পোশাক শিল্পের পরে বৈদেশিক মুদ্রা অর্জনের দ্বিতীয় বৃহত্তম উৎস হয়ে উঠতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশ্বজুড়ে এই ধরনের খাবারের ক্রমবর্ধমান চাহিদাকে কাজে লাগিয়ে অ্যাপেক্সের মতো প্রতিষ্ঠানগুলো আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের শক্ত অবস্থান তৈরি করার আশা রাখছেন তারা। আমরা মিডল ইস্টের কান্ট্রি, ওয়েদার একটু হট, সেজন্য 6 মাস বলতেছি, কিন্তু এটা ইউরোপিয়ান বা ঠান্ডা কান্ট্রিতে গেলে, যেখানে ওয়েদার ঠান্ডা, ওখানে 1 থেকে 1.5 বছর পর্যন্ত ফ্রিজিং ছাড়াই রাখা যায়। মেলায় আগত দর্শনার্থীরা বাংলাদেশি পণ্যের স্বাদ এবং মোড়কজাতকরণের ভূয়সী প্রশংসা করেছেন, যা বিশ্ববাজারে বাংলাদেশের খাদ্য রপ্তানির এক নতুন দিগন্ত উন্মোচন করছে। যুদ্ধের ময়দানে যখন বারুদের গন্ধ, তখন আলোচনার টেবিলে কিছুটা আশার আলো দেখা যাচ্ছে। বুধবার ক্রেমলিনের ফরেন পলিসি এইড
ইউরি উশাকভ জানান, প্রেসিডেন্ট পুতিন ও জেলেনস্কির মধ্যে বৈঠকের বিষয়টি নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে তাদের কয়েক দফা আলোচনা হয়েছে। মস্কো জানিয়েছে, জেলেনস্কি চাইলে তাকে পূর্ণ নিরাপত্তা দিয়ে মস্কোতে বৈঠকের জন্য স্বাগত জানানো হবে। তবে এই বৈঠককে অবশ্যই ফলপ্রসূ এবং প্রস্তুত হতে হবে। আমরা কখনোই এই ধরনের যোগাযোগের সম্ভাবনা নাকচ করিনি। প্রধান বিষয় হলো এই বৈঠকটি হতে হবে পরিকল্পিত এবং ফলাফলমুখী। প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই আমাদের এই প্রস্তাবটি বিবেচনা করতে বলেছেন। আবুধাবিতে আসন্ন শান্তি আলোচনার আগে এমন ঘোষণা ইতিবাচক মনে হলেও ইউক্রেনের মাটি বলছে অন্য কথা। কিভ ও এর আশেপাশের অঞ্চলে গতরাতে 146টি ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে রুশ বাহিনী। বোরোদিয়াঙ্কায় একটি আবাসিক ভবনে ড্রোন হামলায় প্রাণ হারিয়েছেন এক দম্পতি। সৌভাগ্যক্রমে বেঁচে গেছে তাদের 4 বছরের শিশু সন্তান। আমার খুব কাছের বন্ধুরা মারা গেছে। তাদের ছোট্ট মেয়েটি প্রথম তলায় ঘুমানোর কারণে প্রতিবেশীরা তাকে দ্রুত বের করে আনতে পেরেছে, কিন্তু মেয়েটি তার বাবা মা দুজনকেই হারালো। প্রেসিডেন্ট জেলেনস্কি এই হামলাকে সন্ত্রাসী কার্যক্রম বলে আখ্যা দিয়েছেন। যুদ্ধের পর অবকাঠামো পুনর্নির্মাণ নিয়ে ওয়াশিংটনের সাথে কাজ চলছে বলে জানিয়েছেন জেলেনস্কি। অন্যদিকে যুদ্ধের ক্ষয়ক্ষতি নিয়ে আমেরিকার একটি থিঙ্ক ট্যাঙ্কের রিপোর্টে দাবি করা হয়েছে, যুদ্ধে রুশ হতাহতের সংখ্যা 1.2 মিলিয়ন ছাড়িয়েছে, যদিও এই প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে মস্কো। একদিকে আলোচনার প্রস্তাব আর অন্যদিকে বৃষ্টির মতো ড্রোন হামলা। দ্বিমুখী এই বাস্তবতায় দাঁড়িয়ে আছে রাশিয়া ইউক্রেনের যুদ্ধের ভবিষ্যৎ। ভোর থেকেই তুষারের শুভ্র চাদরে ঢাকা পড়েছে স্পেনের রাজধানী মাদ্রিদ ও এর পার্শ্ববর্তী পাহাড়ি অঞ্চল। বুধবার ঝড় ক্রিস্টিনের প্রভাবে জনজীবন স্থবির হয়ে পড়েছে গালাপাগার শহরে। প্রধান সড়কগুলোতে গাড়ির দীর্ঘ লাইন আর তুষারে ঢাকা পড়ে থাকা বাড়িঘর সব মিলিয়ে স্থবির হয়ে পড়েছে নগর জীবন। পরিস্থিতি সামলাতে 30টি স্নো প্লাও মোতায়েন করেছে আঞ্চলিক সরকার। স্থানীয় এক বাসিন্দা জানান, তুষারপাতের পূর্বাভাস অনুযায়ী আগে থেকে লবণ ছিটিয়ে প্রস্তুতি নেওয়া হয়েছে। So it's obvious that they've done a great job preparing for it by putting out salt. I mean, I know that they're not going to spend. মাদ্রিদ যখন বরফে ঢাকা, ঠিক তখনই ঝড়ের প্রভাবে আয়ারল্যান্ডে দেখা দিয়েছে স্মরণকালের ভয়াবহ বন্যা। স্লাইনি নদীর বাঁধ উপচে পানি ঢুকে পড়েছে ঘরবাড়িতে। এনিসকোর্দি ও বানক্লোরি শহরে 2 থেকে 3 ফুট পানির নিচে আটকা পড়েছেন বহু মানুষ। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অন্তত 15,000 ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। স্থানীয় বাসিন্দা ডায়ান ডরম্যান বলেন, দীর্ঘ সময় পার হলেও তারা কাউন্সিল বা ফায়ার ব্রিগেডের কাছ থেকে কোনো সাহায্য পায়নি। There was no sandbags in the place. The Wexford County Council told us the guards couldn't help us. The Wexford County Council couldn't help us at that time. বন্যার কারণে বন্ধ হয়ে গেছে বহু স্কুল ও রেল যোগাযোগ। আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের ফলে ইউরোপিয়ান অঞ্চলে এমন চরম বৈরী আবহাওয়া আগের চেয়ে অনেক বেশি নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। তুষারপাত আর বন্যার এই দ্বিমুখী দুর্যোগে এখন শুধুই প্রকৃতির শান্ত হওয়ার অপেক্ষায় হাজার হাজার মানুষ। দুবাই মেডিকেল ইউনিভার্সিটির ক্লাসরুমে চিকিৎসা, ফার্মেসি ও নার্সিং শিক্ষার্থীরা এখন এআই চালিত সিস্টেম ব্যবহার করে রোগ নির্ণয়ের অনুশীলন করছেন, ক্লিনিক্যাল সিদ্ধান্ত নিচ্ছেন এবং প্রাকৃতিক ওষুধ নিয়ে গবেষণা করছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, চিকিৎসা শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত করার অংশ হিসেবে ব্যবহার করা হচ্ছে এআই অ্যাভাটার, ভার্চুয়াল রোগীর সিমুলেশন এবং মেটাভার্স ভিত্তিক লার্নিং সিস্টেম। ক্যাম্পাসের গ্রিন হাউসে থাকা শত শত ভেষজ উদ্ভিদের মধ্য দিয়ে হেঁটে শিক্ষার্থীরা পরামর্শ নিচ্ছে ডক্টর লায়লার কাছ থেকে, যিনি ঐতিহ্যবাহী চিকিৎসা ও ভেষজ উদ্ভিদ বিষয়ে একটি এআই বিশেষজ্ঞ। Can you tell me again what are the consequences of these herbal medications? AEG-fed blood pressure drugs, digoxin. It may cause dizziness, nausea. 2025 সালে দুবাই মেডিকেল ইউনিভার্সিটি চালু করে দুটি এআই অ্যাভাটার, ডক্টর লায়লা এবং এআই শ্যাডো ডিন ডক্টর আলিয়া। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় তৈরি এই অ্যাভাটারগুলো তথ্য প্রোগ্রামিং ও বৈজ্ঞানিক ভিত্তি যাচাই করছেন প্রতিষ্ঠানটির পেশাদাররা। ডক্টর লায়লা শিক্ষার্থীদের ঐতিহ্যবাহী চিকিৎসার ভিত্তিতে প্রাকৃতিক ওষুধ নিয়ে সহায়তা করেন, আর ডক্টর আলিয়া একাডেমিক কারিকুলাম ও প্রশাসনিক বিষয়গুলোতে শিক্ষার্থী ও নেতৃত্বকে সহায়তা দেন। The idea behind Dr. Layla and Dr.
Dr. Alia in specific is that we didn't create them to create like a chatbot or a ChatGPT per se, but we wanted them to be a part of our faculty. So they're intelligent avatars. So we've created them, we all developed them here in-house in Dubai Medical University as a way to interact with the students and teach them with the knowledge coming from the textbooks that we have, the oral traditions from our traditional healers that we have interviewed. শিক্ষার্থীরা বলছেন দীর্ঘ সময় বই পড়ে বা আলাদা গবেষণা না করে সরাসরি এআই ডাক্তারের সাথে পরামর্শ নিতে পারাটা তাদের শেখার অভিজ্ঞতাকে আরও সহজ ও আকর্ষণীয় করে তুলছে। তবে কর্তৃপক্ষ স্বীকার করছে এআই ব্যবহারের ঝুঁকিও রয়েছে। There are risks of hallucination as all artificial intelligence systems have, but we are more controlling it in this sense. শুধু ভার্চুয়াল অ্যাভাটার নয়, শিক্ষার্থীরা অনুশীলন করছে এআই চালিত রোগী সিমুলেটরের সঙ্গেও। হাসপাতালের বেডে শুয়ে থাকা অ্যান্ড্রু নামের এই ম্যানেকিন দুর্ঘটনাগ্রস্ত রোগীর মতো আচরণ করছে। শিক্ষার্থীরা তাকে প্রশ্ন করছে, পরীক্ষা করছে এবং ক্লিনিক্যাল প্রক্রিয়া অনুশীলন করছে। We don't go to hospitals, we don't have clinical rotations, right? So being over here, getting to experience having early clinical exposure is very, very interesting. And we do feel like we're actually doctors when we're in this kind of scenario over here with Andrew. Making also the fact that he acts like an actual patient does help us actually feel and understand what we have to do in such situations. Like now we're being put in a real life scenario. বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে এআই প্রযুক্তি চালুর পর ক্লাসরুমে পড়ানোর সময় কমেছে 20 থেকে 30%। তাদের মতে কৃত্রিম বুদ্ধিমত্তা চাকরি কেড়ে নেবে এমন ভয় থাকলেও শিক্ষাক্ষেত্রে এটি শিক্ষার্থীদের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করার সুযোগ তৈরি করছে। We live in an age where everything is rapidly transforming in terms of technology, specifically with artificial intelligence. There's always this risk of people saying, oh, it's going to steal our jobs, specifically with healthcare, but I see it as a way to help the students, enhance the students' experiences further. চিকিৎসা শিক্ষায় এআই এর এই ব্যবহার ভবিষ্যতের ডাক্তার তৈরিতে কতটা কার্যকর সেদিকে এখন নজর দিচ্ছে বিশ্ব। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।